জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সাধ্য মতন অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, স্টক মার্কেট অ্যাস্ট্রোলজি নিয়ে হঠাৎ বলতে আসার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে, আমি আজকাল ইয়াং জেনারেশনের একটা প্রবণতা দেখতে পাচ্ছি, তারা অল্প হলেও স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করেছে। কিন্তু যদি 1000 ব্যক্তি স্টক মার্কেটে পা দিচ্ছেন, তাহলে তাদের মধ্যে 990 জন ব্যক্তি ফেলিওর হয়ে যাচ্ছেন কিছুদিনের মধ্যে। এর কারণ কি? কারণ আমার কাছে এরকম অনেক ব্যক্তি এসেছেন বা হয়তো এখনো আসবেন, যারা স্টক মার্কেটে সর্বশান্ত হওয়ার পরে বেশ কিছু ঋণে জর্জরিত হয়ে তারপরে আসছেন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকদের শরণাপন্ন হতে, যে কিভাবে কোন উপায়ে এখান থেকে তারা মুক্তি পেতে পারেন বা তাদের যে সম্পত্তি নষ্ট হয়ে গেছে সেগুলোকে উদ্ধার করতে পারেন। তো প্রথমেই যদি যারা মার্কেটে ঢুকছেন বা যারা অলরেডি ঢুকে পড়েছেন, অনেকটা লস খাওয়ার পরেও এখনো স্থির হয়ে বসে আছেন যে না, এখান থেকেই আমায় কেরিয়ার করতে হবে, তাদের উদ্দেশ্যে এই সচেতনতামূলক ভিডিওটা তৈরি করার ইচ্ছা নিয়ে আমি এই ভিডিওটা করছি। তো প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে স্টক মার্কেট অ্যাস্ট্রোলজিটা কি। দেখুন, স্টক মার্কেট অ্যাস্ট্রোলজি হলো এমন একটা পদ্ধতি যেখানে ব্যক্তির জন্মকুণ্ডলী, গ্রহের বর্তমান গোচর অর্থাৎ ট্রানজিট, চন্দ্রের অবস্থান, তিথি, নক্ষত্র, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এসবের গতি, এসব বিশ্লেষণ করে না, তবে বাজারের সম্ভাব্য প্রবণতাটাকে বোঝার চেষ্টা করা হয়। কিন্তু আমি বলছি, বৈজ্ঞানিকভাবে এটা এমন একটা মানে বৈজ্ঞানিকভাবে এর এমন কোনো ভিত্তি নেই যে আপনাকে এই ভবিষ্যৎবাণীর ওপরে ডিপেন্ড করেই মার্কেটে ঢুকতে হবে। এটা এই ভিডিওটা যদি যারা স্টক মার্কেটে ইন্টারেস্টেড, আর ভিডিওটা যদি স্কিপ করে দেখছেন, আপনারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই স্কিপ না করে পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করুন, তবে আপনি সফলতা পাবেন এই সেক্টর থেকে। ঠিক আছে? এখন বুঝতে হবে যে ভালো ভালো ট্রেডার যারা, তারা কেন স্টক মার্কেটে অ্যাস্ট্রোলজিকে ইউজ করে। কিছু অভিজ্ঞ ট্রেডার মনে করেন, মানে তাদের বক্তব্য অনুযায়ী আমি বলছি, যে দেখুন, বাজারে মানুষের মনস্তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। কেউ ভাবছে কোনো স্টককে নিয়ে যে এটা বেচে দিলে ভালো, কেউ ভাবছে এটাকে ধরে রাখলে ভালো বা কিনে নিলে ভালো। কেন? গ্রহের পরিবর্তনের সময় না মানুষের মনে সিদ্ধান্ত নেওয়ার প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে? সেই প্রভাবের কারণে কেউ লাভদায়ক স্টককে সেল করে দেয়, আবার কেউ ধরে রাখতে পারে। ঠিক আছে? আবার যখন কোনো বড় গ্রহের ট্রানজিট হয়, পরিবর্তন হয়, ঠিক আছে, সেটা তিনি ঘর চেঞ্জ করছেন, কিংবা তিনি অস্ত যাচ্ছেন, কিংবা বক্রি হচ্ছেন, এই জায়গাগুলোতে উদয় হচ্ছেন, এই জায়গাগুলোতে না মার্কেটে ভোলাটিলিটি যথেষ্ট পরিমাণ বাড়ে। কখনো কখনো দেখবেন প্ল্যানেটারি পজিশনের কারণে যারা বিশেষ করে অপশন ট্রেডিং করেন, কলপুট ধরে যারা কাজ করেন, দেখবেন মার্কেট হয়তো টুকটুক করে বাড়ছে, কিন্তু না তার সাথে তাল মিলিয়ে না কল বাড়ছে না পুট বাড়ছে, দুজনেই পড়ছে। ঠিক আছে? পড়ছে মানে তো আপনার লস, আপনি পুট কিনলেও লস হচ্ছে, কল কিনলেও লস হচ্ছে। আপনি ওই টাইমে সিদ্ধান্ত নিতেই পারছেন না যে অ্যাকচুয়ালি আমি করব কি। সেই সময় মার্কেটে হেজিং হয়ে যায়। তো এই কারণগুলো তখন যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করতে যান ওই দিনটাকে, দেখবেন ওই সময় কিছু একটা বড় পরিবর্তন হচ্ছিল। সেই কারণের জন্যে অনেক ট্রেডারই আছেন, ভালো ট্রেডার, অ্যাস্ট্রোলজিকে টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে মিলিয়ে নিয়ে কাজ করেন। ঠিক আছে? এবার বলতে হবে যে তাহলে গ্রহ, কোন কোন গ্রহ কি কি কাজ করাতে পারে। এবার দেখুন,
প্রথমে বলতে হবে রবি। যদি আপনার রবি ঠিক থাকে তাহলে আপনার ব্রেন ঠিক আছে। আপনার ব্রেন ঠিক আছে মানে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, আপনি নিতে পারেন। এবং যাদের রবি ঠিক তারা কোন সেক্টরগুলোতে বেশি ফোকাস করবেন? সরকারি যত সংস্থা আছে, যত পিএসইউ আছে, যত পাওয়ার সেক্টর আছে, যত লিডারশিপ কোম্পানিজ আছে, ব্লু চিপ কোম্পানিজ আছে, যারা মার্কেটের নিফটি 50-র মধ্যে ধরে রাখে নিজেকে, তারা ওই সেক্টরগুলোতে কাজ করবেন, তাদের কোনোদিনও লস লাগবে না। ওকে, যাদের চন্দ্র খুব ভালো আছে, ঠিক আছে, তারা কি করেন? অ্যাগ্রেসিভ বাইং করেন। ওকে, তারা ডিফেন্স নিয়েও খুব মানে কি বলবো, চন্দ্র যাদের ভালো আছে, ওটা ভুল বলা হচ্ছে, মানে চন্দ্র যাদের ভালো তারা মার্কেট সেন্টিমেন্টকে খুব ভালো পড়তে পারে, বুঝতে পারে, ইন্ট্রাডে ইমোশনকে কন্ট্রোল করতে পারে, লিকুইডিটিকে ধরে রাখতে পারে। আবার মঙ্গল যাদের খুব ভালো আছে তারা অ্যাগ্রেসিভ বাইং করে, যেটা একটু আগে আমি ভুল বলছিলাম। তারা ডিফেন্স জায়গাটাকে ভালো নিতে পারে, মানে কোনো একটা স্টককে কিনে রেখেছে ঊর্ধ্বমুখী হবে বলে, ব্যাকে একটা পুটও তার ধরে রেখেছে, যে বাই চান্স যদি ফল করে তাহলে পুটটা আমায় পয়সা দিয়ে চলে যাবে। এগুলো হচ্ছে ডিফেন্স ট্রেডিং সিস্টেম। এরা ন্যাচারালি এদের কোথায় বেশি প্রফিট হয়? এরা যদি মেটাল সেক্টরে, এনার্জি সেক্টরে নিজেদেরকে প্রবেশ করায়, এদের প্রফিট কখনো মার যায় না। ঠিক আছে, তাই মঙ্গল যদি ভালো আছে তাহলে এই সেক্টরগুলোতে যান, যদি মঙ্গল খারাপ তাহলে মঙ্গলের প্রতিকার করুন। বুধ, যাদের বুধ খুব ভালো কন্ডিশনে আছে তারা কি করবেন? ট্রেডিং সেক্টর যেগুলো আছে, ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, কমিউনিকেশন সেক্টর, সেই সেক্টরগুলোতে ফোকাস করুন, আপনাদের কখনো লস হবে না। ওকে, যাদের বৃহস্পতি ভালো তারা ফিনান্স সেক্টর, ওয়েলথ ক্রিয়েশন সেক্টর, ব্যাংকিং, লং টার্ম ইনভেস্টমেন্ট তার সাথে জড়িয়ে যান, দেখবেন আপনাদের কখনো লস লাগবে না। আবার শুক্র যাদের খুব ভালো আছে তারা কি করবেন? লাক্সারি সেক্টর, এফএমসিজি সেক্টর, ফ্যাশন, তারপরে অটোমোবাইল, এই সমস্ত সেক্টরগুলোতে ইনভেস্ট করা শুরু করুন। কিন্তু একটা কথা বলছি বারবার, ইনভেস্ট, ইটস নট আ গেম। শেয়ার ট্রেডিং ইজ নট আ গেম, ইটস আ ইনভেস্টমেন্ট সেক্টর। এটা বিজনেস হিসাবে আপনাকে নিতে হবে, কারণ এগুলো পচনশীল দ্রব্য নয় যে ফেলে রাখলে পচে যাবে। হ্যাঁ, কিছু কোম্পানি আছে সেগুলো সম্পর্কে না জানলে আপনার পয়সা জলেই আপনি ফেলবেন। আচ্ছা, যাদের শনি খুব ভালো আছে তারা কি করবেন? ইনফ্রাস্ট্রাকচার, মাইনিং, স্টিল, তারপরে ধরুন যেগুলো লং টার্ম সাইক্লিং হতে থাকে, ঠিক আছে, সেই সেক্টরগুলোতে ঢুকবেন, দেখবেন আপনাদের কখনো কোনো লস লাগবে না। ওকে, ইন্ডাস্ট্রি বেস কাজ করবেন। যাদের রাহু ভালো আছে তারা কি করবেন? স্পেকুলেশন, সাডেন র্যালি, তারপরে সাডেন ক্র্যাশ, এআই, টেকনোলজি, এইগুলোকে নিয়ে কাজ করবেন। এই যে সাডেন ক্র্যাশ বা সাডেন র্যালির কথা বললাম, এটা রাহু যাদের ভালো থাকে না তারা ঝট করে ধরে নিতে পারে, আরে তেরি এখানে তো র্যালি স্টার্ট হলো, চলো আমি ওখানে ঢুকে পড়ি, অর্থাৎ শেয়ারটা উঠতেই থাকবে। এখন টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালো ওরা বুঝে যায়। বা সাডেন ক্র্যাশ হয়েছে, ওরা প্যানিক করে না, ওরা সঙ্গে সঙ্গে ওটাকে কন্ট্রোলে নিতে পারে। কেতু যাদের ভালো তারা কি করে? আনএক্সপেক্টেড রিভার্সাল পেয়ে যায়। মানে কেতু গুপ্তধন দেনেওয়ালা গ্রহ, তো আনএক্সপেক্টেড রিভার্সাল পায়, মানে হঠাৎ করেই দুম করে একটা কিছুকে কিনে ফেলেছে এবং সেটা ফট করে কয়েকদিনের মধ্যেই বিরাট কিছু লাভ দিয়ে চলে গেছে। ঠিক আছে, এটা কেতু যাদের ভালো তারা খুব ভালো করতে পারে। বা ডিটাচমেন্ট যেগুলো হচ্ছে সেগুলোকে এরা ধরতে পারে। সাডেন প্যানিক এদের কখনো বিরক্ত করে না, ফলে খুব ধৈর্যের সাথে কাজ করতে পারে। সুতরাং আপনার ছকে কোন গ্রহটা ভালো, কোন গ্রহটা খারাপ, আপনি কোন সেক্টরে ঢুকবেন, কোন সেক্টরে ঢুকবেন না, কোনগুলোকে ভালো করে নিতে পারলে স্টক মার্কেট থেকে আপনাকে কোনোদিন মুখ ঘুরিয়ে তাকাতে হবে না, কোনোদিন মুখ বেজার থাকবে না যে আমি লস খাচ্ছি, সেটা জানতে পারবেন। সেই জন্যে ব্যক্তিগত ছককে বিচার করাটা স্টক মার্কেটে যারা ঢুকছেন তাদের জন্য অত্যন্ত জরুরি বলে অ্যাস্ট্রোলজি মহল মনে করে থাকে।
যেমন ধরুন একই দিনে দুই ব্যক্তি ট্রেড করছে, একজন লাভ করবে আর অন্যজনের ক্ষতি হচ্ছে। তো জ্যোতিষ এখানে যে মতামতটা দেয় জ্যোতিষীরা, সেটা হচ্ছে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, জন্ম লগ্ন, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, পঞ্চম ভাব, নবম ভাব, অষ্টম ভাব, এগুলোকে বিচার না করার কারণে বা এগুলোর পাওয়ার কমপ্লিট না থাকার জন্য এক ব্যক্তি লস করেছে, ভয়ঙ্কর লস করেছে, আর এক ব্যক্তি ভয়ঙ্কর লাভ করে গেছে। সুতরাং এই বিষয়টাকে মানে অবশ্যই গুরুত্ব দিতে হবে। যেমন জন্মছক ছাড়া, জন্মছককে বিচার না করে ডেলির মার্কেট, যেমন যখন আমি আজকে রাত্রিকাল বলতাম তখন বলে দিতাম যে স্টক মার্কেটে যারা আজ আছেন তারা আজকে অমুক ভালো ফল পাবেন, এগুলো বলতাম। তো তো আজ বাজার উঠবে, আজ বাজার পড়ে যাবে, এরকম নিজের গোচরকে বিচার না করে, এই সমস্ত সেক্টরগুলোকে বিচার না করে কখনো এই ধরনের যুক্তি নিজের মনে দেবেন না, তাতে আপনি লসই করবেন। এবার হচ্ছে অ্যাস্ট্রোলজিকে কখন ব্যবহার করবেন স্টক মার্কেটে? যখন আপনি এন্ট্রি নেবেন মার্কেটে, যখন টেকনিক্যাল ব্রেকআউট ইতিমধ্যে হয়ে গেছে, যখন এক্সিট কখন করবেন স্টকটা থেকে, সেই সময় প্রফিট বুকিং এর সময়। কারণ হয় কি, এমন অনেক স্টক আছে আপনারা ইনভেস্ট করে ফেলেছেন, সে বাড়ছে লাগাতার, ধরুন 3 মাস যাবত বেড়েই চলেছে, আপনি ভাবছেন বাড়তেই থাকবে। কিছুদিন আগেই ঘটেছে আমার এক বন্ধুর সাথে, আমি ওকে বারবার বললাম যে দেখ এখানে প্রফিট বুক করে বেরিয়ে যা, ও বেরোলো না। কি হলো? ও যেখানে কিনেছিল স্টকটা ঘুরতে ঘুরতে আবার ওখানেই চলে এসছে। কারণ প্রত্যেকেরই একটা গতি থাকে, তারপরে তাকে নামতেই হবে, কারণ প্রফিট সবাই বুক করছে, তো প্রফিট বুক করলে তো অবভিয়াসলি দাম পড়তে থাকবে। তো এই কখন আপনি বেরিয়ে যাবেন, এই সময়ে অ্যাস্ট্রোলজিকে ইউজ করতে হয়, ঠিক আছে? তারপরে ধরুন কি বলবো, হাই ভোলাটিলিটি ডে কোনটা হতে পারে, কোন দিন খুব ভালো মার্কেট মুভ করতে পারে, কারণ গ্রহণ, অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত, বা যখন কোনো মেজর প্ল্যানেটারি ট্রানজিট হয়, সেই সময়ে কিন্তু স্টক মার্কেটে একটা বড় প্রভাব পড়ে। এর প্রভাবটা পড়ার কারণ কিন্তু এরকম নয় যে মেশিন 19-20 হয়ে যাবে। ওই যে বললাম মানুষের মনস্তত্ত্ব, যারা বড় বড় ট্রেডার তারা এই দিনগুলোতে কি করে, ইয়া তো মার্কেটে ঢোকে না, ইয়া তো তাদের যা আছে প্রফিট সেগুলোকে বুক করে বেরিয়ে চলে আসে। এবার আপনি ভাবছেন, কারণ মার্কেট আপনি হিলান না, মার্কেট হিলায় বড় বড় ট্রেডাররা, তো সেই ট্রেডাররা কিন্তু খুব ভালো রকম ভাবে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে বলে ওদের ফাঁদে আমরা পা দিয়ে আমরা আমাদের লসটা করি। ওকে, এবার একটা কথা বলবো, এই সব দিনে যদি সতর্ক না হন তাহলে নিজেই লস করবেন। কিন্তু এগুলো কিন্তু কোনোটাই ট্রেডিং সিগন্যাল নয়, এগুলো হচ্ছে আপনার জন্ম ছক সম্পর্কে বললাম। অ্যাস্ট্রোলজি দেখে ট্রেডিং করা উচিত? আমার মতে কমপ্লিটলি না। অ্যাস্ট্রোলজি দেখে ট্রেডিং করবেন না, ট্রেডিং এর সাথে অ্যাস্ট্রোলজিকে যুক্ত করবেন। কারণ সফল ট্রেডাররা অ্যাস্ট্রোলজি তো ব্যবহার করেন ঠিক কথাই, তার সাথে তারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখে রেখেছে, প্রাইস অ্যাকশন জানে, ভলিউম দেখতে জানে, রিস্ক ম্যানেজমেন্ট জানে, তারপরে পজিশন সাইজিং জানে, ঠিক আছে, যে আমি কতটা পজিশন নেব, স্টপ লস তো তারা খুব ভালো করে জানে। তারপর অ্যাস্ট্রোলজিকে একটি অতিরিক্ত পর্যবেক্ষণ বা ট্রেডিং সিগন্যাল হিসেবে তারা বিবেচনা করে, ঠিক আছে? শুধু অ্যাস্ট্রোলজি দিয়ে যদি আপনি মনে করেন যে আপনি প্রফিট করতেই থাকবেন, এটা সবচেয়ে বড় ভুল, ঠিক আছে? কেন অনেকেই বলে আগামীকাল নিফটি এত% উঠবে, এত উঠে যাবে, বা শনির কারণে রিলায়েন্স পড়ে যাবে, এই সব পুরো ভ্রান্ত ধারণা, ঠিক আছে? এগুলোকে কখনো গুরুত্ব দেবেন না, কারণ বড় ট্রেডারদের মনস্তত্ত্বের সাথে আপনার মনস্তত্ত্ব ম্যাচ করছে কিনা আপনার জন্মছক, সেটা নিয়ে আমার বলতে বসা। ওকে, এইবার এই ধরনের দাবি যারা করছে যে যা অ্যাস্ট্রোলজি মাধ্যমে আপনাকে অমুক রত্ন পরিয়ে দিলে বা অমুক স্টোন তাবিজ কবজ দিয়ে দিলে আপনার কোনোদিন লস হবে না, এই ফাঁদে পড়বেন না।
কেন গোচর কিন্তু চেঞ্জ হতেই থাকবে, সময় কিন্তু চেঞ্জ হতেই থাকবে, আপনাকে ওদের মনস্তত্ত্বের সাথে নিজের মনস্তত্ত্বকে ম্যাচ করাতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি বা তন্ত্রের সাথে। কারণ বাস্তবে বাজারে কোম্পানির রেজাল্ট, ইন্টারেস্টের হার, বিশ্ব অর্থনীতি, তারপরে কি বলবো আপনাদেরকে, ইকোনমিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক্যাল পলিটিক্স, বিনিয়োগকারীর মনোভাব এবং অপ্রত্যাশিত কিছু ঘটনা বাজারে কিন্তু ডামাডোল বাজিয়ে দেয়। যেমন এই ভেরি রিসেন্ট হলো না, বড় বড় যুদ্ধগুলো যে হচ্ছে, বাজারে কিন্তু ডামাডোল বেজে যাচ্ছে, তাই না? তো এগুলোকেও গুরুত্ব দেবেন। এবার একজন ট্রেডার, ইনভেস্টার, নট আ প্লেয়ার, ইনভেস্টার বা ট্রেডারের কি করা উচিত? প্রথমে কোম্পানি সম্পর্কে জানুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা শিখুন, টেকনিক্যাল অ্যানালিসিস করা শিখুন, রিস্ক ম্যানেজমেন্ট করা শিখুন, স্টপ লস তো অবশ্যই ব্যবহার করুন। তারপরে অ্যাস্ট্রোলজিকে টাইমিং টুল হিসাবে ব্যবহার করুন, যে কোন সময় এন্ট্রি নেবো, কোন সময় এক্সিট করে যাব। টাইমিং টুল, এতগুলো ফান্ডা আপনাকে মাথায় রেখে তবে এগোতে হবে, না হলে পরে মানে স্টক মার্কেট অ্যাস্ট্রোলজিরও একটা সীমাবদ্ধতা আছে। আপনি যতই ভালো সব দেখে নিন, হঠাৎ একটা বড় বোম পড়ে যাক না, দেখবেন আপনার সমস্ত অ্যাস্ট্রোলজি গায়েব হয়ে যাবে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজির কারণে আপনি সেই সময় চট করে নিজের যতটুকু লস হয়েছে বলে বেরিয়ে সরে দাঁড়াতে পারবেন, অন্য সেক্টরে যেতে পারবেন। যে একটা বোম পড়েছে, তাহলে এখন বোমের কারণে যে ক্ষতিগুলো হবে, সেই ক্ষতির কোম্পানিগুলো কিন্তু এখন প্রফিট করবে, সেই জন্য সবাই সেদিকে হু হু করে ইনভেস্ট করবে। আপনি অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্সে থাকলে ওই সেক্টরে চট করে মুভ করতে পারবেন, আদারওয়াইজ চুপ করে আপনি দাঁড়িয়ে থাকবেন, লস লাগবে। এটা হচ্ছে ব্যাপার। এটা মানে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনি কখনোই এটা ভবিষ্যৎবাণী করতে পারেন না, ওই স্টকটা বাড়বে, ওই স্টকটা পড়বে, এই এতগুলো ফান্ডা এর মধ্যে যুক্ত থাকে। সেই জন্য পুরো অ্যাস্ট্রোলজিকেও গুরুত্ব দেওয়ার কথা আমি এখানে বিলকুল বলবো না। হ্যাঁ, কারণ বারবার বলছি, বাজারের অর্থনৈতিক তথ্য, নীতি পরিবর্তন, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা কোম্পানির কোনো একটা খবর যে কোনো মুহূর্তে বাজারের পরিস্থিতিকে চেঞ্জ করে দিতে পারে। সেই জন্য স্টক মার্কেট অ্যাস্ট্রোলজি অনেকের কাছে একটি সহায়ক বিশ্লেষণ পদ্ধতি হতে পারে, কিন্তু এটা কখনো নিশ্চিত লাভের গ্যারান্টি দেওয়া নয়। দীর্ঘমেয়াদী সফল বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট এবং শৃঙ্খলাপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জ্যোতিষীকে বা অ্যাস্ট্রোলজিকে শুধুমাত্র সাপ্লিমেন্টারি টাইমিং টুল হিসাবে ব্যবহার করুন, ফট করে অতিরিক্ত লাভ নিয়ে নিজের জায়গাকে ধরে রাখার জন্য। ঠিক আছে, কখনোই অ্যাস্ট্রোলজি করে সফল হওয়ার স্বপ্ন দেখবেন না, তন্ত্র করেও সফল হওয়ার স্বপ্ন দেখবেন না। আবার শুধুমাত্র এই যে টেকনিক্যাল টার্মগুলো আছে, এ দিয়েও আপনি সফল হতে পারবেন না। অনেক বড় বড় ট্রেডারকে দেখেছি, মানে ট্রেডার তারা আর হলো কোথায়, যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু কোর্স করে শিখে টিকে এসেও ঘরের গচ্ছিত সমস্ত সম্পত্তিকে ওই কালো বোর্ডটার মধ্যে হারিয়ে ফেলেছে। ঠিক আছে, ওই জন্য অনেকেই বলে ওটা ব্ল্যাক হোল, ওখানে পয়সা ঢুকে যায়, বেরোয় না। কিন্তু আপনি যদি সমস্ত কিছুকে একত্রিত করে তারপরে এগোন, দেখবেন আপনি ওই ব্ল্যাক হোল থেকে পয়সা, ব্ল্যাক ডায়মন্ড বার করে নিয়ে আসতে পারবেন। এই কারণে এই ভিডিওটা করা। যারা মনোযোগ দিয়ে দেখলেন, আমি বিশ্বাস করব যে তারা অবশ্যই এই ভিডিওটাকে গুরুত্ব দেবেন এবং আপনার আশেপাশে যত ট্রেডার আছে বা ট্রেডার হতে শুরু করেছে বা হওয়ার ইচ্ছা রাখছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন। এর বেশি আর কিছু বলার নেই। আজ আসি, কাল আবার আপনাদের জন্য আরো একটা ভালো ভিডিও নিয়ে এসে উপস্থিত হব। আজকের মতন বিদায় দিন, নমস্কার।